স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের নেতারা বলেন, বিএনপি ও জামাতের পৃষ্ঠপোষকতায় দেশে এখনও স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এর বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল 7টায় ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু কন্যা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। বিহু গলে বাজানো হয় করুণ সুর। শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাও। প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য মতিয়া চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি। এ সময় দলের নেতারা কথা বলেন গণমাধ্যমের সাথে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর এই বাংলাদেশ তার সার্থকতা নিয়ে আসবে। দলটির নেতারা সকল ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এখনো সেই দলগুলো আছে যারা স্বাধীনতার বিরুদ্ধাচারণ করেছিল, বিএনপির মধ্যে আছে যারা স্বাধীনতা চায়নি, স্বাধীনতার বিরুদ্ধাচারণ করেছিল। তারা এখনো আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন, অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সুতরাং দেশকে যদি আরও এগিয়ে নিয়ে যেতে হয়, এই অপশক্তির বিনাশ প্রয়োজন। আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে দলের বিভিন্ন সহযোগী এবং অঙ্গ সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জে দলে কোনো অনৈক্য নেই, সবাই ঐক্যবদ্ধ। সিটি নির্বাচনে এবারও নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভি জয়ী হবেন বলে আশা করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। সোমবার সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন একটি আনন্দ, উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগের প্রার্থীকে নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই, কোনো বিভক্তি নেই, মানুষ ঐক্যবদ্ধ। পাল্টাপাল্টি কথার লড়াইয়ে এখন জমজমাট নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, আপনার কাছে জানতে চাইব যে আসলে ভোটের সমীকরণ কি বলছে এবং সেই সাথে আসলে প্রার্থীদের প্রচারণার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সরজমিনে মাঠ কেমন দেখছেন? বেশ রমরমাভাবেই বলা চলে নারায়ণগঞ্জ সিটির বন্দরে আজকে 21 নম্বর এবং 27 নম্বর ওয়ার্ডে আমি এই পর্যন্ত যেই নির্বাচনী প্রচারণা দেখলাম সেটি বলা চলে শান্তিপূর্ণ এবং উৎসব মুখর। আফরিন, আপনি দেখছেন যে 21 নম্বর ওয়ার্ডের যে জায়গাটিতে আমি এই মুহূর্তে রয়েছি সেখানে এখানকার ভোটাররা ফুল নিয়ে অপেক্ষা করছে স্বাগত জানাতে। তাদের পছন্দের প্রার্থী এখানে আসছেন সেলিনা হায়াত আইভি, নৌকা মার্কার প্রতীকে তিনি দাঁড়িয়েছেন এবং তাকে স্বাগত জানানোর জন্য তার যারা সমর্থকরা রয়েছেন এখানে তারা এখানে রয়েছেন। তিনি প্রচারণার জন্য আজকে 21 নম্বর ওয়ার্ডে আসছেন। এর আগে আমরা যে ওয়ার্ডে ছিলাম সেটি ছিল বন্দর 27 নম্বর ওয়ার্ড। সেখানে প্রচারণা চালাচ্ছেন তৈমুর আলম খন্দকার। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন হাতি মার্কায় এবং সেখানে যারা তার সমর্থকরা রয়েছেন তারাও সেখানেও দেখছি উৎসব মুখর পরিবেশে বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা ভোটারদের কাছে যাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেই সাথে বিগত সিটি কর্পোরেশন নির্বাচনের কি সীমাবদ্ধতা ছিল সেগুলো তুলে ধরে তারা কি ধরনের নতুন সুযোগ সুবিধা দিতে চান সেই বিষয়গুলো তুলে ধরে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। এখানে বলা চলে যে সাধারণত ভোটের যে চিত্র আমরা দেখি যে উৎসব মুখর, সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে
যারা প্রার্থী তাদের পাল্টাপাল্টি কিন্তু সমর্থকও রয়েছে, কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের সংঘর্ষ বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা দেখিনি। শান্তিপূর্ণ এবং উৎসব মুখর এক ধরনের প্রচার প্রচারণা চলছে এখানে। সেলিনা হায়াৎ আইভি তিনি আসছেন এখানে প্রচার প্রচারণার জন্য, এবং সেই সাথে তার যারা সহযোগী সংগঠনের যারা নেতৃবৃন্দ এবং এলাকার যারা রয়েছেন তারা সাথে রয়েছেন, এবং তারা জনগণের কাছে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট চাচ্ছেন এবং নিজের পক্ষে আসলে তারা বলছেন, তাদের ইশতেহারের কথা তুলে ধরছেন যে তারা আসলে কি কি কাজ করবেন এলাকার উন্নয়নের জন্য এবং মানুষের জন্য। তো মোটামুটি এই ছিল বন্দর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আফরিন। মারুফার রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সহকর্মী মারুফার রহমান নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের বিস্তারিত জানাচ্ছিলেন সেখান থেকে। পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করার পর বাংলার আকাশে স্বাধীন পতাকা উড়লেও তৃপ্ত ছিল না বাঙালিরা। চারদিকে তখন একটা শূন্যতা বিরাজ করছিল, আর সেই শূন্যতা হলো বিজয়ের মহেন্দ্রক্ষণে নেই মুক্তির মহানায়ক। অবশেষে 1972 সালের 10 জানুয়ারি স্বাধীন দেশে বিজয়ীর বেশে স্বপ্নের সোনার বাংলায় পা রাখেন জাতির পিতা। যে স্বপ্নের জন্য জীবনের 13টি বছর কাটিয়েছেন, পাকিস্তানিদের জেলে সহ্য করেছেন নির্যাতন নিপীড়ন, আর এই প্রত্যাবর্তনের মধ্য দিয়েই যেন প্রাণ ফিরে পায় বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। স্বাধীনতা এসেছে, কিন্তু তার পূর্ণতা নেই, কারণ স্বাধীনতার স্থপতি তখনও ফেরেননি নিজ দেশে। জাতির জনকের ভাবনায় ব্যাকুল প্রতিটি বাঙালির প্রতীক্ষার অবসান ঘটিয়ে 72-এর 10 জানুয়ারি বিকেলে বঙ্গবন্ধুকে বহনকারী ব্রিটিশ বিমানটি যখন অবতরণ করল ঢাকায়, তখন সেখানে লক্ষ মানুষের ভিড় আর কোটি মানুষের হৃদয় নিংড়ানো আবেগ। ঐতিহাসিক সে বিকেলের স্মৃতিচারণ করছিলেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু। তার সেই বিমানের শব্দ শোনা গেল, তখন থেকেই ঢাকা শহর প্রকম্পিত হলো বঙ্গবন্ধুর নামের স্লোগানে। যে বিমানবন্দর দিয়ে তাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে, সেই তেজগাঁ বিমানবন্দরেই তিনি ফিরলেন রাষ্ট্রনায়ক হয়ে। তারপরে তিনি রওনা হন সানোয়ারদী উদ্যান, তখনকার রেসকোর্স ময়দানের উদ্দেশ্যে। এই 4 মাইল পথ যেতে 2.5 ঘন্টা সময় লেগেছিল। সারা পথটি ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃত এবং বাংলাদেশের পতাকা দ্বারা সুসজ্জিত বিভিন্ন তোরণে। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের কাজ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। 7 জানুয়ারি পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে মুক্ত করে প্রথমে লন্ডনে পাঠায়। বাংলাদেশকে তখনও স্বীকৃতি না দেয়া যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ সকল প্রোটোকল ভেঙে ছুটে আসেন ডাউনিং স্ট্রিটে নতুন দেশের নতুন রাষ্ট্রনায়ককে স্বাগত জানাতে। লন্ডন থেকে ঢাকায় ফেরার পথে কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি ছিল নয়াদিল্লিতে। সেখানে বঙ্গবন্ধুকে দেয়া হয় নজিরবিহীন অভ্যর্থনা। উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং রাষ্ট্রপতি ভিভি গিরি। বঙ্গবন্ধু দেখেন কত বিচক্ষণ নেতা, যখন দেশে আসে তখনই কিন্তু দিল্লি বিমানবন্দরে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, আপনার কাছে আমি ঋণী, কিন্তু আমি জানতে চাই কবে আপনার সেনাবাহিনী ফিরিয়ে নিয়ে আসবে। এর আগে মুক্তিযুদ্ধের শুরুতে বেতার বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরপরই 71-এর 25 মার্চ রাতে বঙ্গবন্ধুকে আটক করে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী। বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া লক্ষ কোটি বাঙালি কয়েক মাস জানত না কোথায় আছেন বঙ্গবন্ধু কিংবা তার ভাগ্যে কি ঘটেছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। স্বাধীনতা সংগ্রামের প্রাণপুরুষ ছিলেন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান, ছিলেন চেতনার অগ্নিমশাল, বিপ্লবের অমর কবিতা। তাই তো বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। জাতীয় জীবনে জ্যোতির্ময় আলোকবর্তিকা তিনি। যদিও 71-এ কারাগারে বঙ্গবন্ধুকে একাধিকবার হত্যার চেষ্টা করে পাকিস্তানিরা, এমনকি ফায়ারিং স্কোয়াডে হত্যা করে পেছনের একটি তারিখকে মৃত্যুদণ্ডের দিন বলে চালিয়ে দিতে চেয়েছিল তারা। ইতিহাসবিদদের তথ্য বিশ্লেষণ করে সম্প্রতি বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরেন এসব কথা। বাকিটা অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে। ৭১
একাত্তরের ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু ওয়্যারলেসের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, যা প্রচারিত হতে থাকে আন্তর্জাতিক গণমাধ্যমে। এরপর বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানি সেনারা। ১ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানের কারাগারে। সেখানে তাকে কয়েকবার হত্যার চেষ্টা করা হয়। বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় গত ৫ জানুয়ারি ফেসবুক স্ট্যাটাসে কথাগুলো তুলে ধরেন। তার স্ট্যাটাসে একটি আর্টিকেলের লিঙ্কও দেওয়া হয়। বলা হয়, এই আর্টিকেলে বঙ্গবন্ধুকে পাকিস্তানের জেলে হত্যা চেষ্টার বিষয়ে বিস্তারিত রয়েছে। আর্টিকেলটিতে পাকিস্তানি গবেষক আহমদ সেলিমের গ্রন্থ, ব্রিগেডিয়ার AR সিদ্দিকীর স্মৃতিকথন, সাংবাদিক ডেভিড ফ্রস্টকে দেওয়া বঙ্গবন্ধুর সাক্ষাৎকারের কথা উল্লেখ করে বলা হয়, পাকিস্তানে বঙ্গবন্ধুকে কয়েকবার এক জেল থেকে অন্য জেলে স্থানান্তর করা হয়। পাকিস্তানের উষ্ণতম অঞ্চলে অবস্থিত লায়ালপুর শহরের কারাগারেও নেওয়া হয় তাকে। কারাগারের অন্ধকার ঘরে বঙ্গবন্ধুকে প্রাণে মারার চেষ্টা করা হয়। পরে তাকে উত্তরের পাঞ্জাবের মিয়ানওয়ালি কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য নির্ধারিত নির্জন জেলে রাখা হয়। ৭১-এর আগস্ট মাসে বঙ্গবন্ধুকে আসামি করে প্রহসনের বিচার শুরু হয় পাকিস্তানে। ১২টি সাজানো অভিযোগ তৈরি করে তারা, যার মধ্যে ৬টির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। এর আগে মে মাসেই আন্তর্জাতিক গণমাধ্যমে ফাঁস হয়ে যায় যে বঙ্গবন্ধুকে ফায়ারিং স্কোয়াডে হত্যার ষড়যন্ত্র করছে পাকিস্তানিরা। বঙ্গবন্ধুকে তারা ফাঁসি দেওয়ার প্রস্তুতিও নিতে থাকে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে মিয়ানওয়ালি কারাগারে বঙ্গবন্ধুর নির্জন সেলের সামনে একটি কবর খোঁড়ে পাকিস্তানি সেনারা। ৪ ডিসেম্বর বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড ঘোষণা করে পাকিস্তানের সামরিক গোপন আদালত। বঙ্গবন্ধুকে হত্যা করে পেছনের একটি তারিখকে মৃত্যুদণ্ডের দিন বলে চাপিয়ে দেওয়ারও পরিকল্পনা করে তারা। I always believe in forgive and forget, but this is impossible on my part to forgive and forget. ১৬ ডিসেম্বর প্রথম প্রহরেও বঙ্গবন্ধুকে জেলের ভেতর হত্যার চেষ্টা করে পাকিস্তানি হানাদাররা, কিন্তু কারাগারের মধ্যে এই ষড়যন্ত্রের কথা জেনে যান একজন কারা কর্মকর্তা। এরপর রাতের অন্ধকারে দ্রুত বঙ্গবন্ধুকে জেল থেকে বের করে বাইরে নেন তিনি। পরবর্তীতে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান। ১০ জানুয়ারি বাংলাদেশে ফিরে আসেন বঙ্গবন্ধু। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। আজ ভোরে হাফ এবং ফুল ম্যারাথনের উদ্বোধন করেন প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও সেনা প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। দেশ বিদেশের ২০০ জন দৌড়বিদ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এর মধ্যে ১০০ জন ফুল ম্যারাথন এবং ১০০ জন হাফ ম্যারাথনে অংশগ্রহণ করেছেন। ম্যারাথন দলটি আর্মি স্টেডিয়াম হতে যাত্রা শুরু করে কাকলি হয়ে কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান ২ ও গুলশান ১ অতিক্রম করে হাতিরঝিলে প্রবেশ করে। কুষ্টিয়ার ভাদালিয়ায় ট্রাক চাপায় ৩ নারী শ্রমিক সহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী জানিয়েছেন, ভোর ৬টার সময় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহগামী দ্রুতগতির একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত হন। পরে মরদেহ ৪টি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত এক নারী হাসপাতালে ভর্তি আছেন। ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এদিকে চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে একজনের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় আরও ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ৮ জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ আছেন ২ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮:৩০টার দিকে নদীতে ২ জনের মরদেহ ভেসে উঠতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস এসে তাদের মরদেহ উদ্ধার করে। আগে রোববার সকালে
ডিক্রিট চর এলাকায় একই পরিবারের মা ও মেয়ে সহ 4 জনের মরদেহ ভেসে ওঠে। বিকেলে ভেসে ওঠে আরও 2 জনের মরদেহ। এদিকে নিখোঁজ 2 জনের সন্ধানে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটি এর ডুবুরি দল যৌথভাবে 6ষ্ঠ দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে। গেল বুধবার সকালে ফতুল্লার ধর্মগঞ্জ ঘাটে ধলেশ্বরী নদীতে এমভি ফারহান 6 লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এই ঘটনায় নিখোঁজ হন 10 জন। হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে প্রায় 2 মাস পর সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এই দফায় গত 13 নভেম্বর থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন 76 বছর বয়সী খালেদা জিয়া। সেদিন প্রথমে তাকে কেবিনে ভর্তি করা হলেও দ্রুতই নেওয়া হয়েছিল সিসিইউতে। পরে তার লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার খবর জানা যায়। খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন উল্লেখ করে তাকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি। এদিকে আপাতত সীমিত পরিসরেই চলবে শিক্ষা প্রতিষ্ঠান, তবে করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। রোববার রাতে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী দীপু মনি সহ সংশ্লিষ্টরা। ওই বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পর পরামর্শ কমিটির একজন জানিয়েছেন, বৈঠকের সব তথ্য উপাত্ত ও পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত হয়েছে আপাতত যেভাবে সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান চলছে সেভাবেই চলবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই বৈঠকের বিষয়ে জানাতে আজ বেলা 11টায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পিরোজপুরে বাস চালককে মারধরের জেরে 6ষ্ঠ দিনের মতো চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা বলছেন, বাস বন্ধ থাকায় বাড়তি টাকা গুনতে হচ্ছে গন্তব্যে যেতে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা। এদিকে নেতারা জানান, বরিশাল থেকে খুলনা রুটে বেশ কিছু অবৈধ বাস চলাচল করে। এ বিষয়ে বাধা দিলেই একটি পক্ষ সমস্যার সৃষ্টি করে। এরই জের ধরে গত 4 জানুয়ারি পিরোজপুরের এক বাস চালককে মারধর করা হয়। এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। 2021 সালে ডিলারদের কাছে অ্যাস্টন মার্টিনের গাড়ি বিক্রি বৃদ্ধি পেয়েছে। বিক্রি বাড়ার হার 82%। যদিও পূর্বাভাসের তুলনায় ব্রিটিশ বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি মুনাফা পায়নি। সংস্থাটি জানিয়েছে, 2021 সালের চতুর্থ প্রান্তিকে সরবরাহ করা হয়েছে 10 ইউনিট ভ্যালকিরি গাড়ি, যে সংখ্যা পরিকল্পনার চেয়ে কম। 2021 সালে অ্যাস্টন মার্টিন 1,50,00,000 পাউন্ড মুনাফার পূর্বাভাস দিয়েছে। এর পরিমাণও আগের পূর্বাভাসের চেয়ে কম। গেল বছর সামগ্রিকভাবে 6,182 ইউনিট গাড়ি বিক্রি করেছে সংস্থাটি। তাদের প্রথম স্পট ইউটিলিটি ভেহিকল ডিপিএক্স এর চাহিদা বিক্রি বাড়াতে সহায়তা করেছে। এক যুগ পূর্তি করল দেশের অন্যতম শীর্ষ পত্রিকা দৈনিক কালের কণ্ঠ। আংশিক নয়, পুরো সত্য জানানোর অঙ্গীকার নিয়ে 2010 সালের 10 জানুয়ারি যে পথ চলা শুরু, পাঠকের আস্থা ও ভালোবাসায় তা অব্যাহত রয়েছে। প্রতি বছর জমকালো উৎসবের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেও করোনা বাস্তবতায় স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন করা হয়।
12 বছর পূর্তি উপলক্ষে কালের কণ্ঠের কনফারেন্স হলে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনফির, কালের কণ্ঠের সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী, ইমদাদুল হক মিলন সহ অনেকে। গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িকতা ও মুক্ত বুদ্ধি চর্চার ক্ষেত্রে কালের কণ্ঠ তার সক্রিয় বৈশিষ্ট্য সমুজ্জ্বল রাখবে এমন প্রত্যাশার কথা জানান সবাই। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় 9 শিশু সহ অন্তত 19 জন মারা গেছেন, আহত হয়েছেন 63 জন। হতাহতের মধ্যে 32 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে শহরটির মেয়র এরিক অ্যাডামস। দমকল বিভাগের কর্মকর্তা ড্যানিয়েল নিগ্রো বলেন, রোববার ব্রুনক্স অ্যাপার্টমেন্ট ব্লকের 2য় ও 3য় তলায় আগুন লাগে। প্রায় 200 কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে কী কারণে আগুন লেগেছে সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। 19 তলা ভবনের প্রত্যেক তলাতেই হতাহতের খবর পেয়েছেন তারা। গেল 30 বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বলেও উল্লেখ করেন তিনি। তিনটি ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত করে সোমবার মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে 4 বছরের কারাদণ্ড দিয়েছে একটি জান্তা আদালত। ফ্রান্স 24 জানিয়েছে, 76 বছর বয়সী এই নেত্রীকে অবৈধভাবে ওয়াকিটকি আমদানি এবং মালিকানা সম্পর্কিত 2টি অভিযোগ এবং একটি করোনা ভাইরাস নিয়ম ভঙ্গের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। 2021 সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে এই নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নেত্রীর বিরুদ্ধে প্রায় 1 ডজন মামলা আনা হয়েছে। সমস্ত অভিযোগে দোষী সাব্যস্ত হলে 100 বছরের বেশি কারাদণ্ড হতে পারে তার। টানা কয়েকদিনের ঊর্ধ্বগতির পর গেল 24 ঘন্টায় বিশ্বে করোনা সংক্রমণ কিছুটা কমেছে। একদিনে আক্রান্ত হয়েছেন 18,51,000-এর বেশি মানুষ, প্রাণ হারিয়েছেন 3,306 জন। এদিকে বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনার বিধি নিষেধের বিরুদ্ধে চলছে বিক্ষোভ। এদিকে ওমিক্রন আক্রান্তের মধ্যেই সাইপ্রাসে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ডেল্টাক্রন। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। ওমিক্রন ভ্যারিয়েন্টের ঢেউ ছড়ানোর পর গেল 24 ঘন্টায় প্রথমবারের মতো সংক্রমণ কিছুটা কমেছে যুক্তরাষ্ট্রে। একদিনে শনাক্ত হয়েছে 3,08,000-এর বেশি করোনা রোগী, প্রাণহানি হয়েছে 308 জনের। যুক্তরাজ্যেও পূর্বদিনের চেয়ে কিছুটা কমেছে সংক্রমণ, আক্রান্ত হয়েছে 1,41,000-এর অধিক। সংক্রমণ কমার একই চিত্র দেখা গেছে ফ্রান্স, জার্মানি এবং ইতালিতেও। তবে ভারতে পূর্বদিনের চেয়ে সংক্রমণ কিছুটা বেড়েছে। একদিনে 1,80,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। এরই মধ্যে দেশটির বিভিন্ন রাজ্যে নতুন করে জারি করা হয়েছে করোনার বিধিনিষেধ। নেদারল্যান্ডসের আমস্টারডামে রোববার সরকারের জারিকৃত করোনা বিধিনিষেধের বিরুদ্ধে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ। একই ইস্যুতে একই দিনে বেলজিয়ামের ব্রাসেলসেও আন্দোলন করেছে হাজারো বিক্ষোভকারী। ইসরায়েলে শিশুদের বাসাতেই বিনামূল্যে করোনা পরীক্ষার সুযোগ করে দিচ্ছে প্রশাসন। রোববার সাপ্তাহিক ক্যাবিনেট বৈঠকে এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এদিকে সাইপ্রাসে অন্তত 25 জনের দেহে শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। প্রাথমিকভাবে ডেল্টা ও ওমিক্রনের নাম মিলিয়ে ধরনটিকে ডাকা হচ্ছে ডেল্টাক্রন নামে। হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে ধরনটি বেশি ছড়াচ্ছে বলে তথ্য দিয়েছে ব্লুমবার্গ। নিবিড় আমিন, নিউজ 24। ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন আবারও ব্যাটিং ব্যর্থতা সঙ্গী হয়েছে বাংলাদেশের। নিউজিল্যান্ডে 521 রানে ঘোষণা করা ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে 11 রান উঠতেই 4 উইকেট হারিয়েছে তারা। শেষ খবর পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 5 উইকেটে 38 রান। 349 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে দিনের প্রথম সেশন নিশ্চিন্তে পার করে আরও 172 রান স্কোরবোর্ডে যোগ করে নিউজিল্যান্ড। বাংলাদেশ তুলে নেয় আরও 5 উইকেট। শরীফুল এবাদত নেন 2টি করে উইকেট। জবাব দিতে নেমে শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো বাংলাদেশের।
স্কোরবোর্ডে 7 রান উঠতেই সাদমান ইসলাম ফেরেন বোল্টের বলে। দলীয় 11 রানে অভিষিক্ত নাইম শেখ খুলতেই পারেননি রানের খাতা, ফিরেছেন সাউদির বলে বোল্ট হয়ে। এরপর এই 11 রানেই নাজমুল হোসেন শান্ত আর অধিনায়ক মমিনুল হক ফিরেছেন সাজঘরে। এরপর ফিরেছেন লিটন দাসও। ফেডারেশন কাপে ট্রফি ঘরে তুলল ঢাকা আবাহনী। রহমতগঞ্জকে তারা হারিয়েছে 2-1 গোলে। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে আবাহনী। গ্রুপ পর্বে যে শক্ত অবস্থানে থেকে মাঠে দেখা গেছে রহমতগঞ্জকে, সেই প্রভাব ফেলতেই পারেননি আজকের খেলায়। নিজেদের রেকর্ড নিজেরাই আরও একবার ভাঙল লেমসের দল। অপরদিকে ম্যাচের শুরু থেকে যথেষ্ট চড়াও হয়ে খেলেছে আবাহনী ঢাকা। প্রথমার্ধের শেষ মুহূর্তে আবাহনীকে এগিয়ে নেন ড্যানিয়েল কালিন্ট্রাস। দলকে আরও এগিয়ে নেন রাকিব হোসেন 64 মিনিটে। রহমতগঞ্জের ফিলিপ 70 মিনিটে গোল করলেও হার এড়াতে পারেননি। আবাহনী লিমিটেডকে উৎসবের উৎসাহে মাতিয়ে আজ্জার উদ্দেশ্যে ফিলিপ আজ্জা রহমতগঞ্জ ম্যাচে ফিরে। লেমস আমাদের কাছে আসবেন, আবাহনী লিমিটেডের কোচ, তার সঙ্গে আমরা এই ছিল এখনকার সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।